আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আবার আমরা ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় ভাইভাতে যে সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করা হয় সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। বিগত দিনগুলিতে আমরা গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, রাইট আইলিয়াক ফোসা লাম্প, অবস্ট্রাকটিভ জন্ডিস এই সমস্ত টপিকের উপর আলোচনা হয়েছে। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ পারফোরেশন হলে কি হবে। এটা নিয়ে নানানভাবে প্রশ্ন আসে। আমি সেই প্রশ্নগুলি আগে তোমাদের কাছে উত্থাপন করব এবং তার উত্তরগুলি কি হবে বা হওয়া উচিত সেগুলি নিয়ে আজকে আলোচনা করব। আমি মনে করি প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা যদি খুব অ্যাটেন্টিভলি এই ক্লাসটা করো তাহলে আমি মনে করি সবার পরীক্ষার মধ্যে যেমন এসএকিউ কোশ্চেনে এগুলি থাকতে পারে, এটা ছাড়া তোমাদের ভাইভাতেও এই প্রশ্নগুলি জিজ্ঞেস করা হয়। কাজে গুরুত্বপূর্ণ টপিকটা খুব ভালোভাবে অনুসরণ করবা। এখন আমরা আমাদের স্লাইডগুলিতে চলে যাই। যারা নতুন ক্লাস করতে আসছো তাদের সাথে আমি পরিচিত হচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হক মাসুম, সহযোগী অধ্যাপক হিসেবে সার্জারি বিভাগে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত। আমি জেনারেল ও কোলোরেক্টাল সার্জন। আজকের টপিক হচ্ছে পেপটিক আলসার। পেপটিক আলসার থেকে কি কি প্রশ্ন আসে, প্রথমে একটা সিনারিও দিয়ে শুরু করছি। এইরকম প্রবলেম সাধারণত পরীক্ষাতে আমরা দিয়ে থাকি। A young male patient develops sudden onset of generalized abdominal pain followed by shock and pyrexia. Patient is declined to move. মানে একটা যুবক পুরুষ মানুষ হঠাৎ করে যে নাকি আগে ভালো ছিল, জেনারেলাইজড এবং সমস্ত পেটে তার ব্যথা এবং সে জ্বর এবং শকে আছে এবং সে মুভমেন্ট করতে অপরা। এখন এটার প্রশ্ন কি হতে পারে, হাউ উইল ইউ ক্লিনিক্যালি এক্সামিন দ্য পেশেন্ট, হাউ উইল ইউ ইনভেস্টিগেট দ্য পেশেন্ট। এখন প্রশ্ন হচ্ছে এই পেশেন্টটাকে তুমি ক্লিনিক্যালি কিভাবে এক্সামিন করবা এবং কিভাবে ইনভেস্টিগেট করবা। আবার যদি আমরা প্রশ্নে ফিরে আসি, দেখো প্রশ্নের মধ্যে কতগুলি ক্লু দেওয়া হয়েছে। নাম্বার 1, মেল পেশেন্ট এবং সাডেন সিভিয়ার জেনারেলাইজড অ্যাবডোমিনাল পেন এবং সমস্ত পেটে ব্যথা এবং তার শকের ফিচারগুলি আছে এন্ড পাইরেক্সিয়া। শকের ফিচারগুলি যদি বলো, তার পালস বেশি থাকবে, ব্লাড প্রেশার কম থাকবে, সোয়েটিং থাকতে পারে, লেভেল অফ কনসাসনেস লেভেল ডিটিওরিয়েট হবে, পেশেন্টের সোয়েটিং থাকবে, কোল্ড কাম স্কিন থাকবে। এই সমস্ত প্রবলেমগুলি নিয়ে আমাদের সাধারণত আসে। লো ইউরিনারি আউটপুট থাকবে এবং তার পাশে হাই টেম্পারেচার এবং পেশেন্ট কোনো মুভমেন্ট করতে পারছে না। তাহলে এই সিনারিওতে প্রথম অবস্থায় তোমার কি কি হতে পারে? ব্যাপারটা বলা হয়েছে সাডেন, হঠাৎ করে যদি হয় তাহলে ধরে নিতে হবে এই পেশেন্টের একটা হয়তো পারফোরেশন হতে পারে। এখন পারফোরেশন যদি হয় তাহলে কি পারফোরেশন হতে পারে? পারফোরেশন অফ গ্যাস কন্টেনিং হলো ভিসকাস। এখন কি কি স্ট্রাকচার সাধারণত পারফোরেশন হয়? আমরা জানি স্টোমাক আলসার হয়ে পারফোরেশন হতে পারে, ডিউডেনাল আলসার পারফোরেশন হতে পারে, আইলিয়াল আলসার পারফোরেশন হতে পারে।
এটা ছাড়া যে কোনো মেলিগনেন্ট আলসার পারফোরেশন হতে পারে, ডাইভার্টিকুলার আলসার পারফোরেশন হতে পারে, এবং ব্যারোট্রমা হচ্ছে অনেকে দেখা যায় মলদ্বার দিয়ে বা পায়খানার রাস্তা দিয়ে যারা মেশিন টুলস ফ্যাক্টরিতে বা বিভিন্ন গ্যারেজে কাজ করে, দেখা যায় হঠাৎ করে বাতাস দিল, তখন দেখা যায় আমাদের কোলনটা পারফোরেশন হয়ে যেতে পারে। কোনো পেশেন্টের যদি কোনো প্রসিডিউর করা হয়, যেমন কোলোনোস্কোপি, এন্ডোস্কোপি, সেটার সময়ও খাদ্যনালী বা কোলন পারফোরেশন হয়ে যেতে পারে। এবং এই পারফোরেশন যতক্ষণ হবে তখন দেখা যায় গাটের থেকে বিভিন্ন রকম যে ফ্লুইডগুলি থাকে, ইন্টেস্টাইনাল কন্টেন্টস, সেটা পেরিটোনিয়াল ক্যাভিটিতে চলে এসে পেরিটোনাইটিস ক্রিয়েট করে। এটা যদি 2-1 দিন চলে যায় তখন সেখানে ইনফেকশন হয়, তখন দেখা যায় পেশেন্টগুলির পাইরেক্সিয়া হতে পারে। এখন কোনো পেশেন্ট যদি শকে থাকে এবং তার পাইরেক্সিয়া হয়, সেই পেশেন্ট তো মুভমেন্টটা সাধারণত করতে পারবে না। এটা ছাড়াও এইরকম ফিচার নিয়ে আমাদের কাছে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসের পেশেন্টগুলিও আমাদের কাছে আসতে পারে। এটা ছাড়াও অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, বাস্ট অ্যাপেন্ডিক্স হয়েও আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। যদিও খুব রেয়ারলি হয়, গল ব্লাডার পারফোরেশন হয়েও আমাদের কাছে হতে পারে। কাজে তোমার চিন্তা ভাবনা করতে হবে, এটা একটা ব্রড একটা স্পেকট্রামে। যদি আমি জিজ্ঞেস করি এইরকম সিনারিও দিয়ে তোমার কাছে কি কি পেশেন্ট আসবে, যে পেশেন্ট ইয়াং মেল পেশেন্ট, সাডেন সিভিয়ার জেনারেলাইজড অ্যাবডোমিনাল পেন এবং শক, পাইরেক্সিয়া, অথবা জেনারেলাইজড পেরিটোনাইটিসের ফিচার নিয়ে আসছে, তখন তোমার এই জিনিসগুলি আসবে। পারফোরেশন অফ গ্যাস কন্টেনিং হলো ভিসকাস, it may be gastric ulcer perforation, duodenal ulcer perforation, acute pancreatitis, burst appendix, malignant ulcer perforation, any barotrauma ইত্যাদি ইত্যাদি হতে পারে। এখন এই রোগীটাকে তুমি কিভাবে ইনভেস্টিগেট করবা? How will you clinically examine the patient? আসসালামু আলাইকুম প্রথমে আসবে তোমার ইন্টারাপ্ট ইউ, আপনার হচ্ছে স্লাইডগুলো চেঞ্জ করা হয়নি স্যার, প্রথম স্লাইডেই আছে। না না ঠিকই আছে, এটার উত্তর তো শেষ হয় না এখন। স্যার কোশ্চেনটা দেখা যাচ্ছে না, ওয়েলকাম স্লাইডটা দেখা যাচ্ছে। কোশ্চেন দেখা যাচ্ছে না? জি না স্যার, ওই স্লাইডটা দেওয়া হয়নি, কোশ্চেন স্লাইড মেবি 3 নাম্বার স্লাইডটা। না না, কোশ্চেন স্লাইড তো আমার এখানে আসতেছে। এখন সিনারিও 2 আসছে? নো স্যার, আমাদের এখানে যেটা শো করছে সেটা হচ্ছে ওয়েলকাম স্লাইড, আপনার নাম, রেজিগনেশন আর ছবিটা। ও, আমার এখানে তো আবার ছবি আসতেছে। জি স্যার। ঠিক আছে, আমি আবার শেয়ার করতেছি। জি স্যার। এখন কি দেখা যাচ্ছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। এখন কোশ্চেন আসতেছে? জি স্যার, কোশ্চেন আসছে। এখন তো আবার কোশ্চেন এসে স্ট্যাটিক হয়ে আছে। এখন আসছে পেপটিক আলসার আসছে, সিনারিও আসছে। জি স্যার, আসছে এখন, ঠিক আছে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। এখন কোশ্চেন দেখো, হাউ উইল ইউ ক্লিনিক্যালি এক্সামিন দ্য পেশেন্ট, হাউ উইল ইউ ইনভেস্টিগেট দ্য পেশেন্ট। এখন এই পেশেন্টটা তুমি ক্লিনিক্যালি কিভাবে এক্সামিনেশন করবে? কোনো সিরিয়াস পেশেন্ট যদি থাকে, তোমার প্রশ্ন উত্তর হবে আই শুড বি এক্সামিন দিস পেশেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ রিসাসিটেট দ্য পেশেন্ট। এই রোগীটাকে আমাদের রিসাসিটেটও করতে হবে, পাশাপাশি আমাকে এক্সামিনও করতে হবে। দেখা গেল তুমি এক্সামিন করলা, রিসাসিটেট করলা না, যে পেশেন্টটা শকে আছে, পাইরেক্সিয়া আছে, সে পেশেন্টটা যদি ডিলেড ডায়াগনোসিস হয় বা ইনিশিয়াল আমি ট্রিটমেন্ট না করি, পেশেন্টটা দেখা যাবে তোমার আরো ডিটোরিয়েট করবে, ইরিভার্সিবল শকে চলে যাবে, পেশেন্টটা মারা যাবে। এই সমস্ত ক্ষেত্রে তোমার প্রথমে বলতে হবে
হ্যাঁ, I evaluate this patient as well as resuscitate this patient. আমি পেশেন্টটাকে ইভালুয়েটও করব এবং রিসাসিটেট করব, দুইটাই সাইড বাই সাইড। এখন কিভাবে তুমি ইভালুয়েট করবা? যে পেশেন্ট কথাই বলতে পারছে না, এই রোগীর ক্ষেত্রে তুমি পালসটা দেখো, যদি দেখো পালস রেট বেশি, যেহেতু শকের ফিচার বলছে, তার কোল্ড কাম স্কিন, তারপর তুমি ব্লাড প্রেশার দেখো, পালস অক্সিমিটার দিয়ে অক্সিজেন স্যাচুরেশনটা দেখো, তারপর ইউরিন আউটপুট কত সেটা দেখো, টেম্পারেচারটা দেখো। এটা দেখার পর পেশেন্ট যদি দেখো এই রোগীটা সেমি কনসাস, ইউরিন আউটপুট কম, বিপি একেবারেই কম, হয়তো 90-60, পালস রেট হচ্ছে তোমার 120-র কাছাকাছি, তারপর পেশেন্টের রেসপিরেটরি রেট বেশি, এই ক্ষেত্রে তোমার যেটা করতে হবে, প্রথমেই পেশেন্টকে তুমি একটা হোয়াইট বোর্ড চ্যানেল ওপেন করবা, করে তাকে ইলেকট্রোলাইট কন্টেনিং ফ্লুইড দিবা, তারপর পেশেন্টের ক্যাথেটারাইজেশন করবা, পেশেন্টের একটা এনজি টিউব দিতে হবে, দেওয়ার পর পেশেন্ট মনিটর কর, যদি দেখো না পালস রেটটা 120 ছিল, সেটা গ্রাজুয়ালি কমে আসতেছে, ব্লাড প্রেশারটা নর্মালের দিকে আসতেছে, স্যাচুরেশন কম ছিল সেটা নিয়ার টু নর্মাল, রেসপিরেটরি রেট বেশি ছিল সেটাও নর্মালের দিকে আসতেছে, এবং কোল্ড কাম স্কিন ছিল, স্কিন আস্তে আস্তে তোমার টেম্পারেচারটা একটু নর্মালের দিকে আসছে, তখন পেশেন্টকে তুমি আস্তে আস্তে তুমি কি করবা, হিস্ট্রি নিবা, এবং ক্লিনিক্যাল এক্সামিনেশনের যে পার্টগুলি, প্রথমে আসবে তোমার জেনারেল এক্সামিনেশনের মধ্যে তুমি প্রত্যেকটা পেশেন্টের দেখো, আমরা জেনারেল এক্সামিনেশনে কি কি জিনিস দেখি, পেশেন্টের অ্যাপিয়ারেন্স, লুকিং, এগুলো খুবই ইম্পর্টেন্ট। একটা পেশেন্ট যদি খুবই ইল লুকিং হয়, লাইং কন্ডিশনে থাকে, আনএবল টু স্পিক, সেই রোগীকে তুমি যদি হিস্ট্রি নিতে যাও বা এক্সামিনেশন করো উইদাউট স্টার্টিং দ্য resuscitating process, patient will be gradually deteriorated. So you should be very careful to manage this type of patient. You should examine the patient first. At first, the appearance of the patient, then decubitus, then patient vital sign, that means pulse, blood pressure, temperature, respiratory rate, dehydration, edema, এই জিনিসগুলি তোমার খুব ভালোভাবে এক্সামিন করো, ইউরিন আউটপুট কত, এগুলি দেখো। তারপর তোমার পেশেন্ট যখন একটু স্টেবল হবে, কথা বলতে পারবে, তখন পেশেন্টকে তুমি ডিটেল হিস্ট্রি নাও। তারপর হচ্ছে জেনারেল এক্সামিনেশনের পরে তুমি পেশেন্টের লোকাল এক্সামিনেশন, যেমন এই পেশেন্টের অ্যাবডোমিনাল প্রবলেম, এখন তোমার কি করতে হবে, অ্যাবডোমিনাল তুমি ইন্সপেকশন করো, ইন্সপেকশন করে তার অ্যাবডোমেন ডিস্টেন্ডেড কিনা, ফ্ল্যাঙ্কসটা ফুল কিনা, প্রিভিয়াস কোনো অপারেশনের হিস্ট্রি যদি থাকে তাহলে একটা স্কার মার্ক থাকবে, আম্বেলিকাসটা কি ইনভার্টেড না ইভার্টেড, এই জিনিসগুলি দেখো। তারপর তুমি পেশেন্টের তোমার অ্যাবডোমেনের কোনো হাইপারএস্থেসিয়া, রিজিডিটি, মাসেল গার্ড আছে কিনা সেটা দেখো। তারপরে তুমি কোনো পালপেশনে করে দেখতে পারো, পালপেশনের ক্ষেত্রে কোনো অর্গানোমেগালি আছে কিনা সেটা আমাদের ইভালুয়েট করতে হবে। তারপর যেটা আমরা করব, যদি কোনো লাম্প থাকে সেই লাম্প আমরা এক্সামিনেশন করব, যেহেতু একটা ডিফিউজ পেরিটোনাইটিস এর কথা বলছে, জেনারেলাইজড পেন, এরকম ফিচার হয়তো পাওয়া যাবে না, অ্যাবডোমেন ডিস্টেন্ডেড থাকবে, ফ্ল্যাঙ্কসটা ফুল থাকবে, আম্বেলিকাসটা ইভার্টেড থাকতে পারে। তারপর পেশেন্টের যদি পেরিটোনাইটিস থাকে সেই ক্ষেত্রে তুমি পারকাশন যদি করো সেই ক্ষেত্রে তুমি ডাল পেতে পারো, তারপর তোমার শিফটিং ডালনেস পেতে পারো যদি কম ফ্লুইড থাকে, বেশি ফ্লুইড যদি থাকে তাহলে ফ্লুইড থ্রিল টেস্টও পজিটিভ হবে। কিন্তু পেশেন্ট যদি অত্যধিক ব্যথা থাকে তোমাকে কোঅপারেট নাও করতে পারে, সেই ক্ষেত্রে কখনই পেশেন্টকে হার্ট করা যাবে না, এবং তুমি যদি অসকালটেট করো তাহলে বাউল সাউন্ডে অ্যাবসেন্ট পাবা। পেশেন্ট যদি স্পেশালি তোমার পারফোরেশনের হয়ে থাকে সেই ক্ষেত্রে যেহেতু গ্যাসগুলি আন্ডার দ্য রাইট ডোম অফ দ্য ডায়াফ্রামের নিচে জমা হবে, তুমি ইউজুয়ালি আমরা আপার বর্ডার অফ দ্য লিভার ডালনেসটা
রাইট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস অ্যাট মিড ক্লেভিকুলার লাইন, এখানেই পেয়ে থাকি। সেখানে সেটা পাবা না, কারণ ওখানে গ্যাস জমে যাবে, লিভারটা আরো নিচে চলে আসবে। দ্যাট মিনস আপার বর্ডার অফ দ্য লিভার ডালনেস ওব্লিটারেট। তুমি ফিফথ ইন্টারকোস্টাল স্পেস রাইট অ্যাট মিড ক্লেভিকুলার রিজনে সেখানে তুমি রেজোনেন্ট পাবা। এবং ডিজিটাল রেকটাল এক্সামিনেশনও করবা। যে কোনো অ্যাবডোমিনাল এক্সামিনেশন কখনই কমপ্লিট হবে না যতক্ষণ পর্যন্ত না তুমি ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করবা। কারণ অনেক ক্ষেত্রে রেকটামে তোমার ইমপ্যাক্টেড ফিকাল ম্যাটেরিয়াল থাকতে পারে, মেলিগনেন্ট একটা গ্রোথ থাকতে পারে। কাজেই অ্যাবডোমিনাল এক্সামিনেশনের ক্ষেত্রে অবশ্যই তুমি পার রেকটাল এক্সামিনেশন যদি আমরা বলি, পার রেকটাল এক্সামিনেশনের 3টা পার্ট থাকে। যেমন প্রথমে পেরিনেল ইন্সপেকশন করবা, সেখানে কোনো গ্রোথ, সোয়েলিং, তারপরে আলসার এগুলি আছে কিনা। তারপর আমরা গ্লাভস পরে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করি। এবং থার্ড পার্ট হচ্ছে তোমার প্রোক্টোস্কোপি এবং সিগমোইডোস্কোপি যদি করো, তাহলে পার রেকটাল এক্সামিনেশন কমপ্লিট হবে। অনেক ক্ষেত্রে যদি প্রোক্টোস্কোপি বা সিগমোইডোস্কোপি না করা হয়, তাহলে তুমি সেই ক্ষেত্রে বলতে পারো ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, কিন্তু এটা করতেই হবে। এভাবে তুমি ক্লিনিক্যালি পেশেন্টটা এক্সামিনেশন করে আবার ক্লিনিক্যালি তুমি যদি হিস্ট্রি নাও, তাহলে পেশেন্টটাকে ইভালুয়েট করতে পারবা। যেমন কারো যদি স্টোমাক আলসার পারফোরেশন হয়, তাহলে সেই পেশেন্টের যদি হিস্ট্রি কি দিবে, পেশেন্ট হয়তো আগে খাবার পর পর ব্যথা করে, আর ডিউরেনাল আলসারের ক্ষেত্রে খালি পেটে ব্যথা করে এবং খাবার পর ব্যথাটা কমে যায়। এবং গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তোমার অ্যানেসাইট ইনডিউসড আলসার হতে পারে, রোগীরা বলবে। বা ডিউরেনাল আলসারের ক্ষেত্রে আমি একটা ব্যথার বড়ি খেয়েছিলাম, তারপর থেকে আমার এই অবস্থা শুরু হয়েছে, হঠাৎ করে পেটে ব্যথা, এরকম হিস্ট্রি নিতে পারে। একটা পেশেন্ট যদি তোমার টিউবারকুলার আলসার পারফোরেশন থাকে, তাহলে সে কি হিস্ট্রি দিবে? সে হিস্ট্রি দিবে আমার দীর্ঘদিন যাবতী, অনেক ক্ষেত্রে বলবে আমার ফুসফুসে যক্ষা হয়েছিল, তারপর দেখা গেছে আমি টিবির ওষুধ খাচ্ছি। অথবা পেশেন্ট বলতে পারে আমার ইভিনিং রাইজ অফ টেম্পারেচার আছে, ওয়েট লস হচ্ছে দীর্ঘদিন যাবতী, হঠাৎ করে দেখা যাচ্ছে পেটে বেশি ব্যথা করতেছে, আগেও হচ্ছিল। এরকম হিস্ট্রি দিবে। একটা স্লাম এরিয়া, হিস্ট্রি অফ টিবি কন্টাক্ট, এগুলি থাকতে পারে। একটা পেশেন্ট যদি তোমার টাইফয়েড আলসার পারফোরেশন হয়, সে কি হিস্ট্রি দিবে? সে বলবে আমার 10-12 দিন যাবত জ্বর ছিল, প্রচন্ড জ্বর, এখন হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়েছে। মানে জ্বর দিয়ে শুরু হবে, তারপর তোমার পারফোরেশন হবে। টিবি যদি হয়, মানে ইভিনিং ফিভার থাকবে, পালমোনারি টিবির হিস্ট্রি থাকতে পারে, তারপর তোমার পারফোরেশন থাকবে। একটা পেশেন্ট যদি তোমার অ্যাপেন্ডিকুলার পারফোরেশন নিয়ে আসে, সেই ক্ষেত্রে বলবে আমার 2-3 দিন যাবত অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস ব্যথা ছিল, তারপর রাইট ইলিয়াক ফোসাতে আসছে, তারপর সারা পেটে ছড়িয়ে গেছে, এরকম। তারপর তোমার গলব্লাডার পারফোরেশন যদি থাকে, রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে পেনের কথা বলবে, তারপর বলবে না আমার সারা পেটে আস্তে আস্তে ছড়িয়ে গেছে। এবং পেশেন্ট যদি একটা ব্যারো ট্রমা নিয়ে আসে, সেই ক্ষেত্রে বলবে পায়খানার রাস্তা দিয়ে বন্ধুরা আমাদের সাথে দুষ্টামি করে ওই আমাদের বিভিন্ন গাড়ির টায়ারের মধ্যে যে গ্যাসগুলি ভরি সেটা দিয়ে দিয়েছিল, তারপর হঠাৎ করে পেট ফুলে গেছে। এরকম প্রবলেম নিয়েও কিন্তু আমাদের ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্টে প্রায় আমরা পেশেন্ট পাই। তারপর পেশেন্ট যদি কোনো ইনস্ট্রুমেন্টেশনের জন্য পারফোরেশন নিয়ে আসে, সেই ক্ষেত্রে বলবে আমি কোলোনোস্কোপি করতে গিয়েছিলাম, তারপরে এই অবস্থা। কেবল বিআরসিপি করতে গেলাম, তারপরে এই অবস্থা। বা এন্ডোস্কোপি। কখনো কখনো দেখা যায় টিউবাল ইনসাফ্লেশন টেস্ট, দেখা গেছে ইনফার্টিলিটির জন্য করা হয় অনেক ক্ষেত্রে। কারো জরায়ুর টিউবগুলি ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য যদি কোনো পরীক্ষা করে, হঠাৎ করে ফেটে যায়, সেটা হইতে পারে। একটা মেলিগনেন্ট আলসার যেখানে রেকটামে, কোলনে, সিকামে যে কোনো জায়গায় হয়ে সেটা পারফোরেশন হতে পারে। এইরকম প্রবলেম নিয়ে ডাইভার্টিকুলার আলসার পারফোরেশন হতে পারে। তাহলে একটা পেশেন্টের আমরা বিভিন্নভাবে প্রশ্ন করি, কতগুলি গ্যাস কন্টেনিং হলো ভিসকাস কি কি, সেগুলি বলো।
গ্যাস্ট্রিক আলসার অথবা ডিউডেনাল আলসার, এটা কিভাবে তুমি ডিফারেন্সিয়েট করবা, এটার উত্তরটা আমরা জানতে চাই। গ্যাস্ট্রিক আলসার হলে খাবার পর পরই ব্যথা করবে, আর ডিউডেনাল আলসার হলে খাবার পরে ব্যথাটা কমে যাবে। গ্যাস্ট্রিক আলসার সাধারণত এলডারলি পেশেন্ট যারা আছে তাদের হতে পারে, বিশেষ করে মেলিগন্যান্ট আলসার যদি হয় এবং তার একটা শর্ট হিস্ট্রি থাকতে পারে। ডিউডেনাল আলসার হয়ে পারফোরেশন হলে পেশেন্টের একটা লং হিস্ট্রি থাকে। আর এটা যদি তোমার টিউবারকুলার আলসার পারফোরেশন হয়, পেশেন্ট হিস্ট্রি অফ টিবি কন্ট্যাক্ট থাকবে, তারপর ওয়েট লসের হিস্ট্রি থাকতে পারে, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার থাকতে পারে, এবং এটা একটা লং হিস্ট্রি থাকবে। আবার এই পেশেন্টটা যদি তোমার টাইফয়েড আলসার পারফোরেশন হয়, তাহলে যে প্রবলেমটা হবে, তার একটা 8-10 দিনের জ্বরের হিস্ট্রি থাকবে, তারপর তোমার পারফোরেশন হবে। অ্যাবডোমেনটা যদি এক্সামিনেশন করো, সেই ক্ষেত্রে একটা ডাউই ফিলিং, সেটা বলে আমরা, যেমন আটা ময়দা রুটি বানানোর সময় যেই রকম একটা কনসিস্টেন্সি থাকে, সেই রকম কনসিস্টেন্সি তোমার থাকতে পারে। আর ইনস্ট্রুমেন্টেশনের জন্য যদি পারফোরেশন হয়, পেশেন্ট স্পেসিফিক্যালি হিস্ট্রি দিবে, কোলোনোস্কোপি, এন্ডোস্কোপি অথবা ইআরসিপি করতে যাওয়ার পরে এই সমস্যা হচ্ছে। আবার অ্যাকুট অ্যাপেন্ডিকুলার অ্যাপেন্ডিসাইটিস হয়ে বাস্ট অ্যাপেন্ডিক্স হলে ইউজুয়ালি বলবে 3-4 দিনের হিস্ট্রি, অ্যারাউন্ড আম্বিলিকাসে পেন ছিল, তারপর আমার সারা পেটে ছড়িয়ে গেছে। কাজেই তুমি যদি মেটিকুলাসলি পেশেন্টের হিস্ট্রি নাও, এবং ক্লিনিক্যাল এক্সামিনেশনের ক্ষেত্রে যেটা তোমার প্রথম অবস্থায় জেনারেল এক্সামিনেশন, তারপর লোকাল এক্সামিনেশন, এবং কখনই ভুলবা না একটা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করতে। তারপর আমি যেটা বললাম, পার রেকটাল এক্সামিনেশন আর ডিজিটাল রেকটাল এক্সামিনেশনের মধ্যে ডিফারেন্সটা, ডিজিটাল হচ্ছে পেরিয়ানাল, তুমি ইন্সপেকশন করবা এবং হাতে আঙ্গুল দিয়ে করবা, দেখবা প্রত্যেকটা ওয়াল, এতটুকু পর্যন্ত। যদি পার রেকটাল বলো, তাহলে পেরিয়ানাল ইন্সপেকশন, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, এটার প্রোক্টোস্কোপি এবং সিগমোইডোস্কোপি পর্যন্তই আসবে। তারপর আসো, হাউ উইল ইউ ইনভেস্টিগেট দ্য পেশেন্ট। এখন এইরকম একটা পেশেন্ট যদি তোমার কাছে আসে, তাহলে তুমি কিভাবে ইনভেস্টিগেশন করবে? সব ক্ষেত্রে তুমি এই উত্তরটা বলবা, ইনভেস্টিগেশন ডিপেন্ডস অন দ্য হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন। একটা পেশেন্টের হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশনের উপর ডিপেন্ড করবে। এখন ক্লিনিক্যাল এক্সামিনেশনে তোমার যদি এই পেশেন্টের পারফোরেশন মনে হয়, তুমি জাস্ট একটা এক্স-রে অ্যাবডোমেন, ইরেক্ট পশ্চার ইনক্লুডিং বোথ ডোম অফ ডায়াফ্রাম, এইভাবে যদি একটা এক্স-রে করো, তাহলে দেখবা আন্ডার দ্য রাইট ডোম অফ দ্য ডায়াফ্রামের নিচে একটা রেডিওলুসেন্ট এরিয়া, অর্থাৎ ক্রিসেন্টিক গ্যাস শ্যাডো তুমি পাবা। এটা দেখে তুমি বুঝে যাবা এটা পারফোরেশন অফ দ্য গ্যাস কন্টেনিং হলো ভিসকাস। কিন্তু কি পারফোরেশন সেটা তো আর বুঝতে পারবে না। সেটার সাথে তুমি হিস্ট্রি যদি কোরিলেট করো, একটা পেশেন্টের খালি পেটে তীব্র ব্যথা হয়েছিল, তারপর এরকম পারফোরেশন হয়েছে, তখন তুমি ডিউডেনাল আলসার, খাবার পরে ব্যথা হইতো, বা ব্যথার ওষুধ খাওয়ার পর তোমার ধরে নেবা গ্যাস্ট্রিক আলসার, পেশেন্টের 8-10 দিনের জ্বর ছিল, তারপর গ্যাস শ্যাডো, টাইফয়েড আলসার, পেশেন্টের ইভিনিং রাইজ অফ টেম্পারেচার হতো, ওয়েট লস হতো, হিস্ট্রি অফ টিবি কন্ট্যাক্ট ছিল, টিউবারকুলার আলসার, পেশেন্টের ইনস্ট্রুমেন্টেশনের হিস্ট্রি ছিল, আইদার কোলোনোস্কোপি, এন্ডোস্কোপি, সেই ক্ষেত্রে তোমার চিন্তা করতে হবে ওই পারফোরেশন। পেশেন্ট হিস্ট্রি দিচ্ছে, তার মলদার দিয়ে তার বন্ধু বাতাস ঢুকিয়ে দিয়েছে, যেই বাতাস আমরা টায়ারে ঢুকিয়ে দিই, সেটা তুমি চিন্তা করবো ব্যারোট্রমা হয়েছে। তারপরে এটা ছাড়াও মেলিগন্যান্ট আলসার, অনেক কিছুই হতে পারে। এখন এই পেশেন্ট যদি তোমার শকে থাকে, তারপর টেম্পারেচার থাকে, তাহলে কি করবা? তুমি ইনভেস্টিগেশনের ক্ষেত্রে প্রথমে দুইটা ভাবে বলতে পারো। একটা হচ্ছে ডায়াগনোসিসের জন্য, এবং কতগুলো হচ্ছে পেশেন্টটাকে অপারেশন যদি লাগে তার প্রিপারেশনের জন্য। ক্যান্সার যদি থাকে, আমরা ডায়াগনোসিসের জন্য পরীক্ষা করি, তারপর ক্যান্সারটা বিভিন্ন অংশে ছড়িয়ে গেল কিনা বা এক্সটেন্ট অফ ডিজিজ বোঝার জন্য কতগুলি পরীক্ষা করে থাকি। তার আগে বুঝতে হবে ক্যান্সারটা কোলনে হলে সেটা কোথায় কোথায় যেতে পারে। সাধারণত যে কোনো ক্যান্সার মেটাস্টেসিস হয় কিভাবে,
একটা হচ্ছে লোকাল মেটাস্টেসিস, যেখানে আছে তার আশেপাশের অংশে ধরে ফেলবে, আর একটা হচ্ছে তোমার লিমফেটিক্স এর মাধ্যমে যেতে পারে, মানে ড্রেনিং লিম্ফ নোডগুলি যেদিকে যাবে তার এক্সটেনশনও সেদিকে হবে। আর একটা হতে পারে হেমাটোজেনাস। হেমাটোজেনাস হচ্ছে ব্লাডের মাধ্যমে লিভার, লাংস, ব্রেন বা বিভিন্ন অংশে দেখা যায় এক একটা টিউমার এক একটা অংশে সাধারণত কমনলি মেটাস্টেসিস হয়। এখন পার্টিকুলারলি এই পেশেন্টের ক্ষেত্রে তুমি কিভাবে ইনভেস্টিগেশন করবে? পেশেন্টটা আমাদের, আবার যদি যারা দেরিতে জয়েন করছো তারা যদি দেখো, দেখো আমাদের কোশ্চেনটা কি ছিল। A young male patient develops sudden onset of severe generalized abdominal pain followed by shock and pyrexia. Patient is declined to move. প্রথমে আমি যেই কথাটা বললাম, resuscitation and evaluation should be start simultaneously. You should at first hospitalize the patient, then started IV saline with electrolyte containing fluid, either Hartmann solution, normal saline, or 5% DNS with wide bore IV cannula. And you should give a NG tube, that means nasogastric tube, and to monitor the urine output. Monitor the urine output. Catheterization should be start and evaluate the patient simultaneously. এই জিনিসগুলি তোমরা ভালোভাবে এটা মনে রাখো। এখন আসো আমাদের যদি দ্বিতীয় সিনারিওতে আসি, এখন ইনভেস্টিগেশন কি কি করব? ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা এক্স-রে করতে পারি, এক্স-রে করে পারফোরেশন ডায়াগনোসিস করতে পারবো, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন যদি থাকে সেটাও বুঝতে পারবো, স্মল গাট বা লার্জ গাট যেটি হোক না কেন। কারণ স্মল গাট অবস্ট্রাকশন আমাদের সেন্ট্রালি প্লেস থাকবে, এটার ক্ষেত্রে স্টেপ লেটার প্যাটার্ন থাকবে, এবং স্মল গাট বুঝতে পারবো কিভাবে? সার্কুলার একটা ফোল্ড, যেটাকে আমরা বলি বুলবুলি কনিভেন্টিস, এটার মাধ্যমে। আর যদি লার্জ গাট অবস্ট্রাকশন হয় সেটা ডিস্টালি পেরিফেরির দিকে প্লেস থাকবে, সেখানে হস্টাল মার্কিং থাকে। অনেক ক্ষেত্রে বুলবুলাস যদি নিয়ে আসে সেই ক্ষেত্রে পেলভিস থেকে একটা টায়ার লাইক শ্যাডো আমাদের ক্ষেত্রে অ্যারাইজ করতে পারে। একটা আলট্রাসোনোগ্রাফি করে পেরিটোনিয়াল ফ্লুইড আছে কিনা সেটা আমরা ধারণা নিতে পারবো, এবং অন্য কোনো প্যাথোলজি আছে কিনা, এটা কি কোলিলিথিয়াসিস, অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস কিনা সেটাও আমরা বুঝতে পারবো। এবং এটা ছাড়া অন্যান্য ডায়াগনোসিস বা অর্গান সম্পর্কেও আমরা একটা আইডিয়া পেতে পারবো। এই পেশেন্টের আমরা একটা ইলেকট্রোলাইট করে অবশ্যই দেখতে হবে। পেশেন্ট যদি তোমার ডায়াবেটিস আছে কিনা আমরা একটা র্যান্ডম ব্লাড সুগার করে বুঝতে পারি। এই সময় আবার সিরাম অ্যামাইলেজ এবং লাইপেজ যদি করো তাহলে তুমি প্যানক্রিয়াটাইটিস আছে কিনা সেটা তুমি এক্সক্লুড করতে পারলা। এবং এই পেশেন্টের যদি তোমার অপারেশনের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদের আরো কিছু পরীক্ষা করতে হবে। যেমন কি কি পরীক্ষা করতে হবে? হেপাটাইটিস HBsAg, NTHCV, কারণ পেশেন্টের যদি হেপাটাইটিস বি বা সি ভাইরাসে আক্রান্ত থাকে তাহলে সেই সমস্ত রোগীগুলিকে আমাদের স্পেশাল অ্যাটেনশন দিতে হবে। পেশেন্ট একটা চেস্ট এক্সরে করতে পারো, পেশেন্টের ইসিজি করে হার্টের অবস্থা বুঝতে হবে, ইউরিয়া ক্রিয়েটিনিন করে তার কিডনির অবস্থা বুঝতে হবে, পেশেন্টের ইকোকার্ডিওগ্রাফি করে পেশেন্ট যদি ইয়াং না হয়ে এলডারলি পেশেন্ট হতো সেই ক্ষেত্রে আমাদের সেটাও করতে হতো। আজকাল আমরা যে কোনো অপারেশনের ক্ষেত্রে যদি সুযোগ থাকে আমরা COVID-19 এটাও টেস্ট করে নিই, কারণ এই ক্ষেত্রে ডক্টর, পেশেন্ট বিভিন্ন সেফটিও জড়িত। কাজে ইনভেস্টিগেশন অলওয়েজ ডিপেন্ডস অন হিস্ট্রি অফ দ্য পেশেন্ট and clinical findings and current situation. এই জিনিসগুলি তোমরা মনে রাখবে। তারপর দ্বিতীয় সিনারিওতে যদি আসো, a 30 years old presented with sudden severe abdominal pain, মানে sudden severe abdominal pain.
এটা যদি বলো তাহলে আপার অ্যাবডোমিনাল পেন। মনের মধ্যে কি আসতেছে যে এই রিজনে কি কি অর্গান রয়েছে। অর্গানের মধ্যে তুমি যদি ধরো স্টোমাক, ডিউডেনাম, প্যানক্রিয়াস, গল ব্লাডার, এবং কখনো কখনো রেফার্ড পেন হতে পারে, যেমন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়ে আপার অ্যাবডোমেনে পেন হতে পারে, প্লুরোসি হয়ে পেন হতে পারে। এখন তোমার সাডেন সিভিয়ার পেন বললে তোমার ডিডিতে আসবে অ্যাকুট কোলিসিস্টাইটিস হতে পারে, পারফোরেশন, গ্যাস্ট্রিক আলসার পারফোরেশন হতে পারে, টিউডিনাল আলসার পারফোরেশন হতে পারে, অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস হতে পারে। এখন এটার পরবর্তী কোশ্চেনে যদি আসো, এখন দেখো what para-abdominal findings you will get in case of peptic ulcer perforation. Write down the 4 differential diagnoses, suggest 3 first-line investigation with this region. দেখো এতক্ষণ যে আলোচনা করলাম সেটাতে কিন্তু উত্তর চলে আসছে। What para-abdominal findings কি হবে? এখন দেখো, এখন abdomen distended থাকবে, flanks may be full, umbilicus may be everted if there is a peritonitis. In case of auscultation, percussion note may be dull, shifting dullness may be present, এবং if there is a huge peritoneal fluid, there may be fluid threat. Most common findings: upper border of the liver dullness at right fifth intercostal space may be obliterated, because if the perforation occurred, gas may be present under the right dome of the diaphragm. Right dome of the diaphragm. This gas may push down the liver, so upper border of the liver dullness you will not get at right fifth intercostal space. In that region, you will get resonant. এখন দেখো, যদি তুমি 2-3টা ফাইন্ডিং এক কথায় বলো পারফোরেশনের ক্ষেত্রে, আমি মাসেল গার্ডিং পাবো, বোর্ড লাইক রিজিডিটি পাবো বলা হয়, সেখানে তুমি এই শিফটিং ডালনেস বা ফ্লুইড রিলেটেড দেখা পসিবল না। পেশেন্টের প্রচন্ড ব্যথা, অ্যাবডোমেনে দেখবা যেমন কার্ডবোর্ডের মতো একদম বোর্ড লাইক, একদম রিজিড, শক্ত হয়ে গেছে। এবং তুমি যদি পারকাশন নোটটা দেখো, সেই ক্ষেত্রে রাইট ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে তুমি ডাল পাবা না, এটা নিচের দিকে নেমে আসবে, 6th বা 7th তুমি পেয়ে যাবা। ইট ডিপেন্ডস আপন দা গ্যাস কি পরিমাণে রয়েছে আন্ডার দ্য রাইট ডোম অফ দ্য ডায়াফ্রামের নিচে, সেটার উপর তোমার ডিপেন্ড করবে। আর অস্কালটেশন করলে অধিকাংশ ক্ষেত্রে তুমি বাউল সাউন্ডে এফসেট পাবা। এখন ডিফারেন্সিয়াল তুমি বলো, প্রথমেই বললাম যে কোনো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস তোমার বলার আগে তোমার চিন্তা করবে অ্যানাটমি, ওখানে কি কি স্ট্রাকচার রয়েছে। কথা আসছে আপার অ্যাবডোমেনে, এটার আশেপাশের অংশই হবে। তুমি অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, অ্যাকুট কোলিসিস্টাইটিস, গ্যাস্ট্রিক আলসার পারফোরেশন, ডিউডেনাল আলসার পারফোরেশন, অ্যান্ড রেফার্ড পেন হিসেবে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, প্লুরোসি হতে পারে, যেহেতু এখানে পেনের কথা বলা হচ্ছে। এগুলি বলো। সাজেস্ট 3 ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন, এখানে তুমি বলো এক্স-রে অ্যাবডোমেন এপি ভিউ ইনক্লুডিং both dome of the diaphragm, অথবা চেস্ট এক্স-রে পিএ ভিউ। এখন আমরা চেস্ট এক্স-রে পিএ ভিউ যদি করি, তখন ক্ষেত্রে যেহেতু ডায়াফ্রামের নিচে অ্যাবডোমেনের কিছু অংশ চলে আসে, তুমি গ্যাস শ্যাডো পাবে। তারপর তুমি আলট্রাসোনোগ্রাফি অফ দ্য আপার অ্যাবডোমেন, স্পেশাল attention to hepatobiliary and pancreatic region. Acute pancreatitis অথবা acute cholecystitis হলে তোমার আল্ট্রাসাউন্ডে বলে দিতে পারবে। আবার যদি ব্লাডের করো, সিরাম অ্যামাইলেজ করো, সেটা অবশ্যই acute pancreatitis হলে তোমার বাড়বে। কাজেই এইভাবে যদি তুমি উত্তরগুলি দাও, তাহলে এক্সামিনাররা বুঝতে পারবে তোমার কাছে যখন পেশেন্ট আসবে, তুমি যথাযথভাবে ডাক্তার হয়ে যাওয়ার পর রোগীটাকে ম্যানেজ করতে পারবা। অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন প্রশ্ন হচ্ছে শুধুমাত্র মেমোরাইজেশন,
আসলে মেমোরাইজ করে তুমি পরীক্ষায় হয়তো পাস করতে পারবা বিভিন্ন জায়গায়, কারণ আমাদের এখানে কোয়ালিটি আমরা মেনটেন করি না। ঢাকা মেডিকেলে যে স্ট্যান্ডার্ডে পরীক্ষা হয়, অনেক প্রাইভেট মেডিকেল কলেজে দেখা যাচ্ছে আমরা পরীক্ষা নিতে যাই, সেই প্রশ্নগুলি করা হয় না, বা টিচাররাও অনেক যথাযথ টিচারও থাকে না, বা টিচারের স্বল্পতার জন্য তোমরা যারা ছাত্ররা রয়েছে তারাও বিভিন্নভাবে বঞ্চিত হও। আমি মনে করি এক্সিস মেডিকেল স্কুল তোমাদেরকে একটা নতুন সুযোগ করে দিয়েছে। আমি প্রতি সোমবার এবং মঙ্গলবার এই 10টা থেকে ক্লাস নেই এবং এটা সবসময় কন্টিনিউ করব। তোমরা যদি এগুলিকে অ্যাটেন্ড করো বা তোমাদের বন্ধুদের বলো, তাহলে জেনারেল সার্জারি সম্পর্কে তোমরা আশা করি খুব একটা ভালো একটা নলেজ অর্জন করতে পারবে। আমি সবসময় বলি শুধু লেকচার ক্লাস করলে হবে না, তোমার 3টা জিনিস সবসময় মনে রাখতে হবে। আমি শুধু তোমাদের গাইডলাইন দিচ্ছি, তোমার লেকচার তো শুনবা, তারপর টেক্সট বই। তুমি যদি বেলি লাভটা না পড়ো এই চ্যাপ্টারগুলো, তোমার কনসেপশন কখনো ক্লিয়ার হবে না। আর যদি পারফোরেশনের পেশেন্ট জীবনে না দেখো, ম্যানেজ না করো, তাহলেও তুমি শিখতে পারবে না। এখন করোনা প্যান্ডেমিকের সময় হয়তো অনেক কষ্ট হচ্ছে, অনেক হসপিটালে নর্মাল অবস্থায়ও দেখা যায় এই রোগীগুলি থাকে না, কিন্তু তোমার তো ডাক্তার হতে হবে, তোমার তো এটা শিখতে হবে, জানতে হবে। কাজে তুমি যদি ইচ্ছা পোষণ করো, চেষ্টা করো, তাহলে তোমার এই অবস্ট্রাকল গুলি ওভারকাম করতে পারবে। এখন আসো আরেকটা প্রশ্নে। দেখো, এই মিডল এজড পেশেন্ট admitted in the ward with the history of severe upper abdominal pain for 1 day, tenderness and rebound tenderness found on examination. এটাও সে আপার অ্যাবডোমিনাল কথা। এখন এখানে কোশ্চেন কি, হোয়াট শুড বি দ্য ফার্স্ট ক্লিনিক্যাল ডায়াগনোসিস? What other clinical findings will help you to reach your diagnosis and how? How will you resuscitate and monitor the patient? দেখো, তোমার নলেজ থাকলে এটা দেখো অন্যভাবে করা হচ্ছে। একটা পেশেন্ট আপার অ্যাবডোমিনাল পেন নিয়ে আসছে, এটা তোমার ক্লিনিক্যাল ডায়াগনোসিস কি হতে পারে? আবার যদি আমরা প্রশ্নটায় যাই, এ মিডল এজড মাঝ বয়সী পেশেন্ট, মেল ফিমেল বলে নাই, ওয়ার্ডে ভর্তি হয়েছে, একদিনের হিস্ট্রি নিয়ে, টেন্ডারনেস এবং রিবাউন্ড টেন্ডারনেস ফাউন্ড অন দ্য এক্সামিনেশন। সেই ক্ষেত্রে তোমার এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো আসবে: অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, অ্যাকুট কোলিসিস্টাইটিস, পারফোরেশন অফ দ্য গ্যাস কন্টেনিং হলো ভিসকাস। পারফোরেশনের প্রাথমিক অবস্থায় অনেক সময় বোর্ড লাইক রিজিডিটি নাও থাকতে পারে, যদি মানে মাইনর পারফোরেশন হয়, লিকেজটা কম থাকে। এখন পরবর্তী প্রশ্নে যদি যাও, এখন এই ক্ষেত্রে কি বলবা? টেন্ডারনেস, রিবাউন্ড টেন্ডারনেস, অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস বলো, অ্যাকুট কোলিসিস্টাইটিস, অ্যাকুট গ্যাস্ট্রিক আলসার পারফোরেশন, duodenal ulcer. What other clinical findings will you help to reach your diagnosis? এখন আদার ক্লিনিক্যাল ফাইন্ডিংস কি সব? এখন পেশেন্ট যদি বলে আপার অ্যাবডোমেনের ব্যথা দ্যাট গোজ টু ব্যাক, রেডিয়েট টু দ্য ব্যাক, পিছনের দিকে যাচ্ছে, সিভিয়ার পেন, এবং পেশেন্ট পেনটা রিলিভ করার জন্য লিনিং ফরওয়ার্ড বা মোহাম্মেডিয়ান পজিশনে বসে থাকে, তখন তুমি চিন্তা করবা পেশেন্ট হচ্ছে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। পেশেন্ট যদি বলে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে ব্যথাটা বেশি এবং পেশেন্টটা থেমে থেমে আসে, কলিকি পেন, এবং এটা টিপ অফ দা রাইট শোল্ডার ব্লেডের দিকে যাচ্ছে, তাহলে তোমার চিন্তা করতে হবে অ্যাকুট কোলিসিস্টাইটিস। পেশেন্ট যদি বলে খাবার খালি পেটে ব্যথা হয়েছে, অথবা ব্যথার ওষুধ খাবার পর শুরু হয়েছে, এবং আগে মাঝে মধ্যে এরকম ব্যথা হতো কিন্তু কমে যেত, কিন্তু আজকে তীব্র ব্যথা শুরু হয়েছে, ইউ ক্যান থিঙ্ক ইট মে বি ডিউডেনাল আলসার। পেশেন্ট যদি বলে আগে মাঝে মধ্যে খাবার পরে ব্যথা হতো, এখন বেশি ব্যথা হচ্ছে, তখন তুমি চিন্তা করবে ইট মে বি গ্যাস্ট্রিক আলসার পারফোরেশন। এখন পারফোরেশন যদি হয় তাহলে কি কি ফাইন্ডিংস থাকবে? আগে আমি বললাম, অ্যাবডোমেন তোমার বোর্ড লাইক রিজিডিটি থাকবে,
upper border of the liver dullness is not present in right fifth intercostal space at midclavicular line. এখন how will you resuscitate and monitor this patient? যে কোনো এই পেশেন্ট রিসাসিটেট কি করব? প্রাথমিক অবস্থায় তুমি হসপিটালাইজেশন করো, ভর্তি দিয়ে দাও, পেশেন্টকে একটা বেড রেস্ট দাও, একটা আইভি ফ্লুইড দ্যাট মিনস হোয়াইট বোর্ড ক্যানুলা করে ইলেকট্রোলাইট কন্টেনিং ফ্লুইড চালু করো, কেননা পারফোরেশন হলে ব্যাকওয়ার্ড প্যানক্রিয়াটিস হলে প্রচুর পরিমাণে ফ্লুইড এবং ইলেকট্রোলাইট লস হয়, সেটা পেরিটোনিয়াল ক্যাভিটিতে যে পেরিটোনাইটিস ক্রিয়েট করতে পারে। তারপর পেশেন্টের একটা তুমি অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে পারো, একটা গ্যাসের ওষুধ দিতে পারো, তারপর তোমার ব্যথার ওষুধ দিতে পারো, পেশেন্টের ইউরিন আউটপুট মনিটর করার জন্য ক্যাথেটারাইজেশন করো, এবং পেশেন্টের যদি ভমিটিং এর হিস্ট্রি থাকে একটা নেজোগ্যাস্ট্রিক টিউব দিতে পারো। এবং পাশাপাশি পেশেন্টের পালস দেখতে হবে, পালস বিপি ব্লাড প্রেশার মনিটর করতে হবে, ইউরিন আউটপুট মনিটর করতে হবে। ইউরিন আউটপুট মানুষের ক্ষেত্রে আমরা আওয়ারলি করব 0.5 ml at least per kg body weight per hour, অর্থাৎ একটা মানুষের ওজন যদি তোমার 50 কেজি হয় তাহলে তার মিনিমাম 30 ml বা 25 ml per hour ইউরিন আউটপুট থাকতে হবে। এখন পেশেন্টের যেটা বললাম শকের ফিচার যেগুলি নিয়ে আসে, কোল্ড কামি স্কিনটা আস্তে আস্তে ওয়ার্ম হবে, পালসটা যদি কম থাকে বেশি থাকে সেটা কমে আসবে, বিপি কম থাকলে সেটা নরমালের দিকে আসবে, পেশেন্ট কথা বলতে না পারলে বা সেমি কনসিয়াস থাকলে পেশেন্ট ওয়েল ওরিয়েন্টেড হবে, পেশেন্টের একটা ভাবে পেশেন্ট আপনার মনিটর করুন। যদি দেখা যায় না পেশেন্ট আরো ডিটেরিয়েট করছে, পালস রেট নরমাল হচ্ছে না, বিপি ফল করছে, এটাও হতে পারে, সেই তখন বুঝতে হবে পেশেন্ট ইরিভার্সিবল শকের দিকে চলে যাচ্ছে, পেশেন্টকে আমাদের একটা আইসিইউ অথবা এইচডিইউ তে আমাদের ম্যানেজ করতে হবে। পেশেন্টের সাথে শুধু রোগীগুলি ম্যানেজ করলেই হবে না, এই যে আমাদের এটাতে একটু পরে আসতেছি। তারপর দেখো আরেকটা সিনারিও, a 40 years old male in on NSAID joint pain developed sudden pain in the upper abdomen, এভাবে আসে, যেটা বললাম অনেক সময় আমাদের লাইনটা চলে গিয়েছিল, এখন আবার আমরা আসছি। এখন এই প্রশ্ন যেগুলি বললাম মোটামুটি আমাদের এটা, তবে আমি একটা পয়েন্ট আবার এটার সাথে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমাদের এই পেশেন্টের সাথে আমরা শুধু চিকিৎসাই শিখবো না, আমাদের কাউন্সিলিংটাও অত্যন্ত গুরুত্ব দিয়ে তোমার করতে হবে। পেশেন্টের তুমি যখন অপারেশন করবা পেশেন্টের সাথে আমাদের কনসেন্ট নিতে হবে, এই পুরো প্রসেসটা তাকে বুঝাতে হবে, এবং রোগী যদি তোমার সিরিয়াস কন্ডিশনে আসে সেটা রোগীকে জানাতে হবে।
এবং এই ব্যাপারটা যখন আমরা না বলে কোনো অপারেশন করব, পরবর্তীতে যদি দেখা যায় রোগীটা খারাপ হচ্ছে, তখন দেখা যায় ব্লেমটা তোমার ডাক্তারের উপর চলে আসবে। এখন তোমরা যখন ক্লিনিক্যাল ক্লাসে রুগী দেখবা বা প্র্যাকটিস করবা, তখন রুগীদের সাথে তোমার পোলাইটলি তোমার তোমার মধ্যে প্রফেশনালিজম থাকতে হবে, ড্রেস আপ ভালো থাকতে হবে, পেশেন্টের কথা শুনতে হবে, এক্সামিন করতে হবে, তার প্রাইভেসি মেনটেন করতে হবে এবং পেশেন্ট ডক্টর রিলেশনশিপটা তোমার উন্নত করতে হবে। এখন পেশেন্ট যদি তোমার প্রতি আস্থা না থাকে, তাহলে তোমাকে প্রপার হিস্ট্রি দেবে না, তুমি যথাযথভাবে তার এক্সামিনেশন করতে পারবে না, তোমার ফাইনাল কোনো একটা ডায়াগনোসিসও তুমি বুঝতে পারবে না। প্রত্যেক জায়গায় তোমার ভুল হওয়ার সম্ভাবনা। এবং পেশেন্টের সাথে যদি এক্সামিন করে তুমি ফাইন্ডিংসটা পাও, পারফরেশন, পেশেন্টকে যদি সেই জিনিসগুলি যথাযথভাবে উপস্থাপন করো, তার রোগের তীব্রতা কিরকম সেটা তাকে বলো, এবং কি কি ইনভেস্টিগেশন করতে হবে, এবং সেই জিনিসগুলো যদি ব্যাখ্যা করো, এবং তুমি রুগীটাকে রিসাসিটেট করছো এবং সাথে হিস্ট্রি নিচ্ছ, কেন আগে পরীক্ষা নিরীক্ষা না করে তার ট্রিটমেন্ট শুরু করলা, সেটা যদি রুগীর অ্যাটেন্ডেন্টকে তুমি ব্যাখ্যা করো, তাহলে এই বর্তমান মানে রুগী এবং পেশেন্টের মধ্যে মানে পেশেন্ট এবং ডক্টরের মধ্যে যে আস্থাহীনতা, সেটা অনেক কমে যাবে এবং রুগীদেরও তোমাদের প্রতি শ্রদ্ধাবোধটা বেড়ে যাবে। কাজে আমি মনে করি তোমরা যারা ইয়াং রয়েছ, চিকিৎসার শিক্ষার পাশাপাশি বিহেভিয়ার, পেশেন্ট ডক্টর রিলেশনশিপ, এটা আমাদের দিকে অত্যন্ত জোর দিতে হবে। এবং একটা পেশেন্টের কনসেন্ট আমরা যখন নিব, এখন কনসেন্টটা দিবে কে? এখন যে কোনো অপারেশনের পূর্বে বলা হয় একটা ইয়াং অ্যাডাল্ট পারসন যদি থাকে, তার নিজের কনসেন্টটা নিজেই দিবে। একটা যদি বাচ্চা হয়, তাহলে তার কনসেন্ট দিবে লিগ্যাল গার্ডিয়ান। একটা পেশেন্ট যদি আনকনসাস থাকে, তার সাথে কেউ না থাকে, তাহলে উইথ দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য পেশেন্ট, তুমি যেখানে যে সিনিয়র ডক্টর থাকবে, তারা সমস্ত রেকর্ড কিপিং করে রোগীর স্বার্থে এই কাজগুলি করবে। একটা পেশেন্ট যদি এতিম হয়, সেই ক্ষেত্রে দেখা যায় এতিমখানার যে তত্ত্বাবধায়ক থাকবে বা লিগ্যাল গার্ডিয়ান থাকবে, সে তার কনসেন্ট দেবে। একটা পেশেন্টের অপারেশন করবে কি করবে না, সেটা যদি সে মেন্টালি সাউন্ড থাকে, তার নিজের কনসেন্টটা সে নিজেই দিবে। এবং আমরা বলি অপারেশনের পূর্বে তাকে ইনফর্মড রিটেন কনসেন্ট। তুমি যদি সার্জন হও, সমস্ত কিছু রোগীকে খুব ভালোভাবে বুঝিয়ে বলবা, বলার পর সে যদি সজ্ঞানে অপারেশন করতে রাজি থাকে, তাহলে সে করবে, সে কন্ট্যাক্ট ফর্মে সিগনেচার করবে এবং দুই একজন উইটনেস আমাদের রাখতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় বাবার অপারেশন হবে, ছেলেরা দিতে পারবে না, একটা কনসেন্ট দিবে না, একটা ওয়াইফের হলে হাজবেন্ড দিতে পারবে না। এই ক্ষেত্রে তাদেরকে আমরা উইটনেস হিসেবে রাখতে পারি, কিন্তু কনসেন্ট দেওয়ার মালিক হচ্ছে মেন্টালি সাউন্ড পেশেন্ট হিমসেলফ অর হারসেলফ। এটা সবসময় তোমরা মনে রাখবা। এবং পারফরেশনের যে অপারেশনের নামটা আমরা জিজ্ঞেস করি, আজকে যেহেতু এই টপিকটা নিয়ে আলোচনা হয়েছে, তোমরা মনে রাখবা ইট ডিপেন্ডস অন দ্য সাইট অফ পারফরেশন। কোথায় পারফরেশন হচ্ছে তার উপর এটা ডিপেন্ড। মোট কথা, পারফরেশন যদি আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করি, তাহলে আমাদের একটা ল্যাপারোটমি করতে হবে মিডলাইন ইনসিশন দিয়ে। তারপর কি করতে হবে, পেরিটোনিয়াল যে কন্টেন্ট গুলি আছে সেটা রিমুভ করতে হবে। এটাকে বলা হয় থরো পেরিটোনিয়াল টয়লেটিং। এটা আমরা যেভাবে করতে পারি, সাধারণত নর্মাল স্যালাইন দিয়ে। এখন নর্মাল স্যালাইনটা যদি বেশি ঠান্ডা নর্মাল স্যালাইন দেয়, সেই ক্ষেত্রে পেশেন্টের হাইপোথার্মিক হয়ে যেতে পারে, সেটাও খেয়াল করতে হবে। একটা ওয়ার্ম নর্মাল স্যালাইন দিয়ে আমরা পরিষ্কার করব। কতক্ষণ পর্যন্ত করব? যতক্ষণ পর্যন্ত না ক্লিয়ার ফ্লুইড না আসবে। মোট কথা, থরো পেরিটোনিয়াল টয়লেটিং করতে গেলে দেখা যায় 8 থেকে 10 লিটার নর্মাল স্যালাইনের প্রয়োজন হয়। তারপর তুমি সাইড অফ পারফোরেশনটা আইডেন্টিফাই করে তখন সেটা প্রিপেয়ার করে দিবে। এখন তারপরে একটা পারফোরেশনের পেশেন্ট তুমি অপারেশন করলা, এরপরে রুগীটাকে কি ফলো আপ দিবে?
এখন এই পেশেন্টটাকে প্রত্যেকদিন আমাদের ফলো আপের ক্ষেত্রে যেটা তোমার হিস্ট্রি নিতে হবে, রোগীর কোনো কমপ্লেন আছে কিনা, যেমন পেন, ব্যথা হয় কিনা, বমি হচ্ছে কিনা, তারপরে অ্যাবডোমেনটা ফুলে যাচ্ছে কিনা, এই জিনিসগুলি তোমার জিজ্ঞেস করতে হবে। তারপর পেশেন্টের ভাইটাল যে প্যারামিটারগুলি, সাবজেক্টিভ কোনো কমপ্লেন আছে কিনা, তারপর অবজেক্টিভ তুমি পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, তারপর ড্রেসিং যেটা ইনসিশন সেটা সাইডটা তুমি দেখবা এটা কি সফট কিনা অথবা ড্রাই কিনা, অ্যাবডোমেনটা ডিস্টেন্ডেড কিনা, টেন্ডারনেস আছে কিনা, তারপর তোমার ইউরিন আউটপুট কত আসছে, ড্রেন দিয়ে কোনো কিছু আসছে কিনা, এনজি টিউব দিয়ে আসছে কিনা, তারপর তুমি অ্যাসেসমেন্ট করে এই রোগীটার একটা প্ল্যান করো। অনেক সময় যেহেতু পারফরেশনের পেশেন্ট, তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, আমরা সিরাম ইলেকট্রোলাইট পরীক্ষা করে দেখি একটা হিমোগ্লোবিন কম আছে কিনা, একটা সিবিসি যেটাকে বলা হয় কমপ্লিট ব্লাড কাউন্টের পিকচার করে দেখি। এইভাবে প্রত্যেকটা পেশেন্টেরই তোমার শিখতে হবে, তার যেমন হিস্ট্রি শিখতে হবে তোমাদের, তারপরে ক্লিনিক্যাল এক্সামিনেশন, একটা ডায়াগনোসিস, তারপরে একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, হাউ ক্যান ইউ exclude the your differential diagnosis, how can you establish uh, your provisional diagnosis, what investigation you will suggest to reach your diagnosis, and what are the treatment option, and take the written consent before the operation, counsel with the patient, and patient follow up. If we know all these things, in that situation you can face by any viva board you can answer your exam question. কারণ এখন অনেক ক্ষেত্রে দেখা যায় তোমার এই যে ক্লিনিক্যাল বেসড প্রশ্ন আসে, আমরা যারা পড়ে খাতা দেখি, অনেক ক্ষেত্রে দেখা যায় তোমরা যদি উল্টাপাল্টা উত্তর লেখো সেই ক্ষেত্রে একেবারে শূন্য বসায়। আমি মনে করি তোমার ডাক্তার হওয়ার চেয়ে একটা পেশেন্টের সেফটিটা খুব ইম্পর্টেন্ট। মনে করো তুমি যদি একটা জিনিস না জেনে চিকিৎসক হয়ে গেল, তোমার আত্মীয় স্বজন, বাবা মার চিকিৎসা হলো, রোগ হলো, দেখা যাবে তার চিকিৎসা দিতে যে তুমি তাকে মেরে ফেলছো। তুমি হয়তো বলবা না আমি তো আমার বাবা মার চিকিৎসা করবো না, অথবা বাবা মা অনেক ক্ষেত্রে জানে তুমি পড়াশোনা ভালো করে করো নাই, তোমার চিকিৎসা নিতে যাবে না, হয়তো অন্য কারো কাছে নিয়ে যাবা, সিনিয়র ডক্টরের কাছে। সব সময় চিন্তা করবা না তুমি ডাক্তার হবা তোমার নিজের বাবা মা আত্মীয় স্বজনের চিকিৎসা করার জন্য, শিখার জন্য, রোগী ম্যানেজ করার জন্য, শুধুমাত্র একটা সার্টিফিকেট নেওয়ার জন্য না। তোমার ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, সমাজের প্রতি ডেডিকেশন, এগুলি হবে তোমার অনন্য। তখন তুমি দেখবা তোমার সবকিছুই তুমি অর্জন করতে পারবা। আমরা দেখা যায় অনেক কিছু জানি না, করি না, আমাদের মধ্যে প্রফেশনালিজম নাই, আমাদের মধ্যে ম্যানেজেরিয়াল ক্যাপাসিটি নাই। এর জন্য দেখা যায় আমাদের ডাক্তারদের বিভিন্ন ক্রাইসিস শুরু হয়। আমরা দেখা যায় রোগীদের সাথে যথাযথভাবে কাউন্সিলিং করি না, আমাদের বিহেভিয়ার ভালো না, আমরা বিরক্ত হয়ে যাই। তোমরা শুরু থেকে তোমাদের চেষ্টা করতে হবে, যেমন রোগীরা আমাদের কাছে যখন আসে তখন কিন্তু সবচেয়ে প্রথম আল্লাহর কথা স্মরণ করে, তারপর কিন্তু তোমার চিকিৎসকের কথা স্মরণ করে, এবং তোমার উপর আস্থা রেখে তোমার একটা ছুরির নিচে তাকে সঁপে দিচ্ছে, তোমার কাছে অপারেশন করাচ্ছে, এবং এজন্য তোমাকে যখন দেখাবে তোমাকে ভিজিট দিচ্ছে, অপারেশনের চার্জ দিচ্ছে। এখন তোমাকে কত শ্রদ্ধাবোধ নিয়ে তোমার কাছে আসে, কাজেই তোমার অত সেই লেভেলে তোমার যেতে হবে। কাজেই সেই লেভেলে যাওয়ার জন্য তোমার একটা ধ্যান ধারণা চেঞ্জ করতে হবে, আমাদের সাধনা করতে হবে, তোমার যেমন নলেজ থাকতে হবে সেই রকম ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স তোমার বাড়াতে হবে, এবং টেক্সট বুক পড়তে হবে। অনেক ক্ষেত্রে তোমরা বিভিন্ন ভাবে মিসগাইডেড হও। কেউ বলে না এখন তোর পড়াশোনা ভালো দরকার নাই, এমবিবিএস পাস করার পরে পড়বি, তখন তুই শিখে যাবি। কেউ হয়তো তোমাকে বলবে এখন পাস কর, পরে শিখা যাবে, বা নোট বই পড়। আমি বলবো তোমার শুরু থেকে যদি তুমি এই জিনিসগুলি, তোমার কনসেপশন ক্লিয়ার না থাকে, তোমার রোডম্যাপ জীবনের তৈরি না করো, তাহলে কিন্তু তুমি আগাতে পারবে না। আজকে আমি যে জিনিসগুলি পড়ালাম তোমাদের,
আশা করি তোমরা এটা খুব মনোযোগের সাথে এগুলি পড়বা। পারফোরেশনের যে টপিকটা, এটা তোমাদের ওই টেক্সট বুক থেকে পড়ে নিবা। এবং আজকাল দেখবা গুগলে যদি সার্চ দাও, ইউটিউবে এই টপিকের উপর অসংখ্য ভিডিও আছে, সেগুলি তোমরা শুনবা। তাহলে দেখবা তোমাদের কনসেপশনটা ক্লিয়ার হবে। এবং পাশাপাশি হসপিটালে যে ইমার্জেন্সিতে যে অপারেশনের এই রোগীগুলি দেখবা, তুমি যতক্ষণ পর্যন্ত দেখবা বা হ্যান্ডেল করবে না পেশেন্ট, তোমার কনফিডেন্স লেভেল বাড়বে না। কাজে আমি আর দীর্ঘায়িত করব না। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার ক্লাসগুলি প্রতিনিয়তই হবে। আশা করি আমি চেষ্টা করব তোমাদেরকে কিছু শেখানোর জন্য। তোমাদের যদি আমার ক্লাসগুলি ভালো লাগে, তোমরা কমেন্ট করে জানাবা। তোমাদের প্রশ্ন যদি কোনো থাকে, সেটাও কমেন্ট সেকশনে লিখবা। তাতে করে আমি উৎসাহ পাবো। এবং তোমাদের যদি কোনো সাজেশন থাকে, সেটাও দিবা। আমার তোমাদের প্রতি সবাইকে জন্য শুভকামনা রইল, এবং সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।